লেখক সুমিত সান্যালের নপুংসক। আমার ছোটবেলায় প্রতিদিন আমার ঘুম ভাঙত একটা মধুর সুরের মূর্ছনায়। আমি টুথব্রাশ হাতে নিয়ে সামনের সিঁড়িতে গিয়ে দাঁড়াতাম। সেটা সোমা পিসির আওয়াজ ছিল। ওনার বাড়ি সামনের রাস্তার ধারে ছিল। আমাদের বাড়িটা ছিল পেছন দিকে, কিন্তু মাঝে কোনো আড়াল না থাকায় স্পষ্ট শোনা যেত। সেই সুরের ধ্বনি হয়তো আমাকে সঙ্গীত চর্চার দিকে আকৃষ্ট করেছিল। এমনিতে সোমা পিসি নাগপুর শহরে একটি নামকরা স্কুলের প্রিন্সিপাল ছিলেন। যদিও উচ্চাঙ্গ সঙ্গীত ওনার প্রথম ভালোবাসা। ওনার বাড়িতে প্রায় গানের আসর বসত। দেশের নামকরা সঙ্গীত শিল্পীরা কেউ নাগপুরে আসলে ওনার বাড়িতে আসতেন। সোমা পিসির বাড়িতে সামনের ঘরটা বিশাল ছিল। একসাথে 30 থেকে 40 জন পর্যন্ত বসতে পারত সেখানে। কিন্তু সেই সময়ে রক্ষণশীল সমাজে সেটা তিরস্কারের দৃষ্টিতে দেখা হতো। আমাদের পাড়াতে সেই সময় উচ্চ শ্রেণীর আভিজাত মানুষের বসবাস ছিল। আমি ছোটবেলায় আমার মায়ের কাছে গান শিখতাম। তিনি নিজেও নাগপুরে নামকরা শিল্পী ছিলেন। প্রায় রেডিওতে অনুষ্ঠান করতেন। আমাদের পরিবার সেই দিক দিয়ে বেশ প্রগতিশীল ছিল। আমার বাবা মায়ের প্রতিভাকে সম্মান করতেন আর মাকে সবসময় উৎসাহ দিতেন। ছোটবেলা থেকে আমার গান বাজনায় আগ্রহ ছিল। আমার স্কুলে তার জন্য একটা সুন্দর পরিবেশ ছিল। আমি যখন 3য় শ্রেণীতে ছিলাম, আমাদের সঙ্গীতের স্যার আমার প্রতিভা আবিষ্কার করেন। তিনি স্কুলের সব অনুষ্ঠানে আমাকে এগিয়ে দিতেন। সোমা পিসির সাথে আমার মায়ের ভালো বন্ধুত্ব ছিল, যেহেতু দুজনেই সঙ্গীত শিল্পী। একদিন সোমা পিসি মাকে জানালেন ওনাদের বাড়িতে একজন সঙ্গীতের শিক্ষাগুরু আসেন। তিনি আমাকে বিনে পয়সায় সঙ্গীত শেখাতে রাজি হয়েছেন। সুতরাং ওনার কাছে আমার গান শেখা আরম্ভ হলো। সোমা পিসির বাড়িতে প্রায় প্রতি শনিবার গানের ঘরোয়া আসর বসত। আমার গুরুজি আমাকে ভীষণ স্নেহ করতেন। একদিন তিনি বললেন আমি যেন সেই আসরে যোগ দিই। যদিও আমি সেই আসরে সব থেকে ছোট, কিন্তু গুরুজির আদেশ অমান্য করার সাহস ছিল না আমার। গুরুজি বলতেন যে কেউ যে গান বাজনা ভালোবাসে সে এই আসরে আসতে পারে। তাকে শিল্পী হতে হবে তার কোনো মানে নেই। সব আসরে ভালো শ্রোতাও তো দরকার হয়। সুতরাং তারপর থেকে আমি নিয়মিত সোমা পিসির বাড়িতে গানের আসরে যাওয়া শুরু করলাম। সেই সময় আমাদের এক প্রতিবেশীর বাড়িতে 2 মাসতুতো ভাই একসাথে MBBS পড়ছিল। তাদের একজনকে আমি মামা ডাকতাম, রবি মামা, কারণ সে আমার মাকে দিদি বলে ডাকত। অন্যজনকে আমি সুনীল দাদা বলতাম, কারণ সুনীল দাদার মা তার ছোটবেলায় মারা গেছেন আর আমার মা তাকে ছেলের মতো স্নেহ করতেন। এই 2 ভাইয়েরও গানের শখ ছিল। আসরে আমি যখন গান করতাম, সোমা পিসি তখন হারমোনিয়াম বাজাতেন আর গুরুজি তবলা। সোমা পিসি যখন গান গাইতেন তখন তার ভাইজি সাথে তানপুরা বাজাতো আর মাঝে মাঝে সুর মিলাতো। তার নাম ছিল মন্দাকিনী। সবাই তাকে মন্দা বলে ডাকত আর আমি ডাকতাম মন্দা দিদি বলে। সে নিজে যেমন সুন্দরী ছিল, তার কণ্ঠস্বরও তেমনি মিষ্টি ছিল। তার রূপ লাবণ্যের খ্যাতি এর মধ্যেই ছড়াতে আরম্ভ করেছিল। তখন তার বয়স সম্ভবত 18 কি 19 ছিল। মন্দা দিদির মা বাবা তার ছোটবেলায় একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তখন সে 6 বছরের বালিকা। একদিন আমি সুনীল দাদাকে আমার সাথে আসরে নিয়ে গিয়েছিলাম। সুনীল দাদা গান শেখেনি, কিন্তু তার গলায় সুর আছে। তার তালাত মাহমুদের গান গাওয়ার শখ ছিল। তারপর থেকে সুনীল দাদা প্রায় শনিবারের আসরে যেতে আরম্ভ করেছিল, যেহেতু সেই আসরে সকল সঙ্গীত রসিকের জন্য মুক্ত ছিল। তাই সুনীল দাদার সেখানে যেতে সংকোচ হতো না। আমার তেমনি ধারণা ছিল, যদিও আসল কারণ আমি পরে জেনেছি। আসরে প্রায় সুনীল দাদার মন্দা দিদির দৃষ্টি বিনিময় হতো আর দুজনেই তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিত। লোকের মনের ভাব বোঝার মতো বয়স হয়নি তখন আমার। জানি না আসলে অন্য কেউ সেটা বুঝেছিল কি না। তারপর আমি মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলাম।
আমি ইঞ্জিনিয়ারিং পড়ব, তাই এন্ট্রান্স পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলাম। যথাসময়ে সেই পরীক্ষায় আবার শীর্ষ তালিকায় নাম উঠল। আমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হলাম। গান শেখার এগোয়নি, পড়ার চাপে শনিবারের আসরে যাওয়াতেও ছেদ পড়ল। সুনীল দাদা যদিও আসরে যাওয়া ছাড়েনি, ইতিমধ্যে সেও MBBS পাশ করে উচ্চশিক্ষার পথে পা বাড়িয়েছে। একদিন শুনলাম মন্দা দিদির বিয়ে হয়ে গেছে। আমরা কোনো কারণে সে বিয়েতে যোগ দিতে পারিনি। শুনলাম মন্দা দিদির বিজাতীয় বিয়ে হয়েছে। মন্দা দিদিরা মারাঠি, আর তার বিয়ে হয়েছিল এক মারোয়ারি ছেলের সাথে। মন্দা দিদির বিয়ে নাগপুর শহরের স্বনামধন্য শিল্পপতি লক্ষ্মীপ্রসাদ আগরওয়ালের একমাত্র ছেলের সাথে হয়েছিল। ভদ্রলোক সোমা পিসির স্কুলের ট্রাস্টি বোর্ডের সভাপতি ছিলেন। মন্দা দিদি একবার সোমা পিসির স্কুলে একটি অনুষ্ঠানে পিসির সাথে গিয়েছিল। সেখানে নাকি তিনি মন্দা দিদিকে দেখেই মনস্থির করেছিলেন যে এই মেয়েটিকে তিনি নিজের ছেলের বউ করে নিয়ে যাবেন। লক্ষ্মীপ্রসাদ আগরওয়ালের ছেলে আনন্দ বেশ সুন্দর ঝকঝকে ব্যক্তিত্বের সপ্রতিভ যুবক। সোমা পিসিরও ছেলেটিকে দেখে বেশ পছন্দ হয়েছিল। লক্ষ্মীপ্রসাদ আগরওয়ালের সাথে সোমা পিসির কর্মসূত্রে বহুদিনের পরিচয়। ভদ্রলোক বেশ অমায়িকার ভদ্র, অর্থাৎ সোমা পিসির তাই ধারণা ছিল। সোমা পিসির কাছে লক্ষ্মীপ্রসাদের প্রস্তাব অস্বীকার করার কোনো কারণ ছিল না। স্বজাতি বিজাতিতে তিনি বিশ্বাস করতেন না, মন্দা দিদিও নয়। বেশ জাঁকজমক করে মন্দাকিনী আর আনন্দের বিয়ে হয়েছিল। সমস্ত খরচ লক্ষ্মীপ্রসাদ আগরওয়াল বহন করেছিলেন। সোমা পিসি একটু আপত্তি করার চেষ্টা করেছিলেন। আরে যোশী ম্যাডাম, আপনি আপনার বাড়ি রত্ন আমাকে দিচ্ছেন। বৌমা এতদিন আপনার বাড়ি আলো করেছে, সে এবার আমার বাড়ি আলো করবে, এ কি কম কথা? আগরওয়াল বলেছিলেন। ইঞ্জিনিয়ারিংয়ের পড়া শেষ করে আমি নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়েছিলাম। প্রথমে কলকাতায় চাকরি করি, তারপর ভালো সুযোগ পেয়ে কানাডায় পাড়ি দিয়েছিলাম। একদিন শুনলাম মন্দা দিদির ডিভোর্স হয়ে গেছে, আর সে তার পিসির কাছে ফিরে এসেছে। মা এর বেশি আর কিছু আমাকে বলেননি। অতঃপর আরও কিছুটা সময় অতিবাহিত হয়েছে। মাঝে দুবার আমি দেশে এসেছি, কিন্তু নাগপুর যাইনি। মা ভাইয়ের সাথে কলকাতায় দেখা হয়েছে আমার। সেবার আমি মায়ের কাছে নাগপুরে গিয়েছিলাম। তখন দেখলাম অবাক কাণ্ড, মন্দা দিদি সুনীল দাদাকে বিয়ে করেছে। মায়ের কাছে সংক্ষেপে দুজনের বিয়ের বৃত্তান্ত শুনলাম। কখনো কখনো সত্য কল্পনার চেয়েও অদ্ভুত হয়। আমাকে দেখে সুনীল দাদা আমাদের তার বাড়িতে ডেকে নিয়ে গেল, সেই সোমা পিসির বাড়ি যেখানে আমি শনিবারের আসরে আমি যোগ দিতাম। কাকতালীয়ভাবে সেদিনও শনিবার। প্রারম্ভিক সম্ভাষণের পরে আমি দুজনকে বিয়ের জন্য অভিনন্দন জানালাম। সুনীল দাদা, গুরুজিকে দেখছি না? আমি স্পর্শকাতর প্রসঙ্গ এড়িয়ে গেলাম। গুরুজি তো গত বছর মারা গেছেন, পিসিও চলে গেলেন। মন্দা দিদি উত্তর দিল, ও সরি, কিন্তু এখনও এই বাড়িতে আসর হয়। সুনীল দাদা প্রসঙ্গ পাল্টে বলল, কেউ না থাক, আমরা পরস্পরের সাথে গান করি, পরস্পরের জন্য গান করি। মন্দা খুব ভালো গান করে, অসাধারণ ওর কণ্ঠস্বর, তুমি জানো তো। ছোটবেলা থেকে পিসির কাছে গান শিখেছে, এখন আমি শুধুমাত্র ওর জন্য গান করি। সুনীল দাদার কণ্ঠে অনুরাগের সুর সবার বুকে বেজেছে। মন্দা দিদির দুচোখ সহসা সজল হয়ে উঠেছে। ওর গান আমার ভালো লাগে, কারণ ও মন দিয়ে গান করে, আমার জন্য গান করে। সুনীল দাদা তো আগেও তোমার জন্যই গাইতো দিদি। ওর গান সবাই শুনেছে, কিন্তু ও গেয়েছে শুধুমাত্র তোমার জন্য। তখন আমি বুঝতাম না, এখন বুঝি। আমি সুনীল দাদার দিকে তাকিয়ে হাসলাম। তারপর হঠাৎ একদিন শুনলাম আমার স্ত্রী আমার গায়ে ঠেলা দিয়ে থামিয়ে দিল। হ্যাঁ, আমার কপালে দুর্ভোগ লেখা ছিল, তখন আমি কিছু বলতে পারিনি, আর এ তো কখনো কিছুই বলে না। মন্দা দিদির দু চোখে অন্ধকারের ছায়া ঘনিয়ে এসেছে। সরি বৌদি, আমি জোর করছি না। আপনি যদি বলতে চান, আমরা তো ঘরের মানুষ। মায়ের কাছে আমি একটু ভাষা ভাষা শুনেছি। আমার স্ত্রী লেখা মন্দা দিদির হাত ধরে আন্তরিকভাবে বলল, না না লেখা, ওই সব কথা তুমি তুলছ কেন?
আমি বাধা দিতে চাইলাম, কিন্তু মন্দা দিদি হয়তো নিজের মন খোলসা করতে চাইছিল। না, আজ আমি সব বলবো, কারো ভয় নেই আমার। মন্দা দিদি বলতে আরম্ভ করল। লক্ষ্মীপ্রসাদ আগরওয়াল এখানে নামকরা শিল্পপতি ছিলেন বলছি কারণ আমি জানি না তিনি আছেন কিনা, কোথায় আছেন। 2 বছর আগে ওনার একমাত্র ছেলে অর্থাৎ আমার প্রাক্তন স্বামী ড্রাগ ওভারডোজে মারা যান। তাতে উনি ডিপ্রেশনে ডুবে গিয়েছিলেন, ওনার ব্যবসাও ডুবতে বসেছিল। তারপর একদিন হঠাৎ তিনি সব বিজনেস বিক্রি করে রাতারাতি কোথাও চলে যান। বলে না, ঈশ্বরের লাঠিতে শব্দ হয় না, কিন্তু লাগে মোক্ষম জায়গায়। মন্দা দিদির মুখে তৃপ্তির হাসি। তাহলে আগরওয়াল সাহেব আমার পিসির স্কুলের সভাপতি আর ট্রাস্টি ছিলেন। ওনার তথাকথিত সেবামূলক কাজের মধ্যে ওই স্কুলটাও ছিল। যেহেতু আমার পিসি ওই স্কুলের প্রিন্সিপাল ছিলেন, তাই উনি বার কয়েক আমাদের বাড়িতে এসেছিলেন। আমার সাথে ওনার ব্যবহার আপাত দৃষ্টিতে স্নেহময় ছিল। উচ্চ মাধ্যমিক পাশ করে জিএস কলেজে ভর্তি হলাম বিকম পড়বার জন্য। একদিন আমি পিসির সাথে তার স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসবে যোগ দিতে গিয়েছিলাম। তখন আমাকে অনুষ্ঠানে একটি গান পরিবেশন করতে হয়েছিল। দুর্ভাগ্যক্রমে সেদিন আমি বেশ সেজে গুজে গিয়েছিলাম। পরদিন সকালে আগরওয়াল হঠাৎ আমাদের বাড়িতে আসলেন, সাথে ওনার ছেলে আনন্দও এসেছিল। আনন্দ বাপের বিজনেস দেখত। বাইরে থেকে দেখলে তাকে বেশ ভদ্র ও পরিমার্জিত মনে হয়েছিল। তখন কে ওদের হাড়ির খবর জানত? হঠাৎ আগরওয়াল পিসির কাছে আমাকে চেয়ে বসলেন। আমরা দুজনেই হক চকিয়ে উঠলাম। এ কি বলছেন আগরওয়াল সাহেব? কোথায় আপনি, কোথায় আমরা? পিসি উঠে দাঁড়িয়ে বললেন। আনন্দ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। দেখুন প্রিন্সিপাল ম্যাডাম, আপনি জানেন আমি ভেদাভেদ মানি না। আপনি মানুষ, আমিও মানুষ। তাছাড়া আপনি একজন সম্মানীয় ব্যক্তি। আপনি নাগপুর শহরের নামকরা স্কুলের প্রিন্সিপাল। মানা করবেন না প্লিজ। আগরওয়াল হাত জোর করে উঠে দাঁড়ালেন। আনন্দ মাথা নিচু করে বসেছিল, সেও উঠে দাঁড়ালো। মানা করার কোনো কারণই ছিল না। তখন কি পিসি বুঝেছে কি মারাত্মক ভুলটাই আমরা করেছি? আমার বিয়ে হয়ে গেল। বিয়ের সকল অনুষ্ঠানে আমি একজনকে খুঁজেছি। মন্দা দিদি স্বামীর দিকে একবার তাকালো। ও যাকে সব থেকে বেশি ভালোবাসে, তাকে অন্য ঘরে যেতে কি করে দেখবে? মন্দার 2 চোখ জলে ভরে আসলো। পিসির সাধারণ বাড়ি ছেড়ে আগরওয়ালদের বিশাল প্রাসাদে চলে আসলাম। পুত্রবধূকে বরণ করবার জন্য বিরাট আয়োজন করেছিল ওনারা। উনি কেন আমাকে তার পুত্রবধূ করে নিয়ে গিয়েছিলেন তার রহস্য অনেকদিন পরে জেনেছি আমি। মাঝরাত পর্যন্ত পার্টি চলল। সেদিন আমাদের সুহাগ রাত। দোতলায় আমাদের ঘর ফুলে ফুলে ঢেকে দেওয়া হয়েছে। আগরওয়ালের এক ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে এসে আমার কানে কানে ফুলসজ্জার মাহাত্ম্য বোঝালো আর চোখ টিপে আমার গালে টোকা দিয়ে বেরিয়ে গেল। নবপরিণীতার হাজার আশা আকাঙ্ক্ষা নিয়ে কম্পিত হৃদয়ে আমি আমার স্বামীর অপেক্ষা করছি। অনেক রাতে সে ঘরে আসলো। ওয়েলকাম টু আগরওয়ালস, ও হেসে বলল আর বাথরুমে ঢুকে গেল। কিছুক্ষণ পরে এসে নাইট স্যুট পরে বেরিয়ে আসলো। তুমিও জামাকাপড় পাল্টে ফ্রেশ হয়ে নাও, আজ থেকে এটা তোমার বাড়ি, এটা তোমার ঘর, সে বলল। ও আমাকে সহজ করতে চায়, জড়তা কাটাতে চায়। আমি ভাবলাম আমার আলমারি রকমারি দামি দামি জামাকাপড় শাড়িতে ঠাসা। আমি একটা ম্যাক্সি নিয়ে বাথরুমে ঢুকে গেলাম। বিলাসবহুল বাথরুম। আমি শাওয়ার খুলে অনেকক্ষণ ধরে গরম জলে স্নান করলাম। বেরিয়ে দেখি সে ঘুমিয়ে পড়েছে। পরের দিন দিরাগমন অর্থাৎ পগফেরের জন্য আমরা দুজনে আমার বাড়ি যাব। আমরা সেজেগুজে তৈরি হলাম। এসো মা, এই নাও। আগরওয়াল একটা চাবি আমার হাতে দিলেন। কি বাবা, বাইরে দেখো গিয়ে, শ্বশুরমশাই হেসে বললেন। সামনে পোর্টিকোতে একটা দামি নতুন গাড়ি দাঁড়িয়ে রয়েছে। ড্রাইভার সেলাম ঠুকে দরজা খুলে দিল। আমরা পিসির বাড়ি এলাম। আগরওয়াল অনেক দামি দামি উপহার সাথে পাঠিয়েছিলেন। পিসি ভাবলেন ভাইজির ভালোই বিয়ে দিয়েছেন তিনি। এতদিন তো পিসি আমাকে ছাড়া কিছুই জানতো না। আমার ওই 6 বছর বয়স থেকে পিসি আমাকে বুকে করে রেখেছিল। নিয়ম মতো 3 দিন পিসির কাছে কাটিয়ে আমরা বাড়ি ফিরলাম। পরদিন আমার ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হলো। শ্বশুরমশাই আমার পাসবুক আমার হাতে দিলেন। দেখলাম আমার অবিবাহিত নামে অ্যাকাউন্ট রয়েছে। উনি যুক্তি দিলেন আমার আধার কার্ডে যে নাম আছে ব্যাংকের নিয়ম মাফিক সেই নামেই অ্যাকাউন্ট হয়।
আমার অ্যাকাউন্টে 5 লাখের কিছু বেশি টাকা জমা হয়েছে। এটা তোমার স্ত্রী ধন মা। রিসেপশনে অতিথিরাই টাকা দিয়েছেন। আমার শ্বশুরমশাই বোঝালেন। শ্বশুরমশাই একটা দামি মোবাইল ফোন আমার হাতে দিলেন। এটা তোমার ফোন। তারপর শ্বশুরমশাই একটি যুবতীর সাথে আমার পরিচয় করালেন। বৌমা, এর নাম হচ্ছে বর্ষা। এ তোমার সেক্রেটারিয়ার সহচরী। তুমি এর কাছে সব কিছু নিয়ে পরামর্শ নিতে পারো। ব্যক্তিগত কথা, সুবিধা অসুবিধা ওকে বলতে পারো। ও আবার তোমার বডিগার্ড। ও ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট। 4 জন সন্ডা পুরুষ মানুষকে নিমেষে কুপকাত করতে পারে। অদূর ভবিষ্যতে এক বিরাট ভূমিকা পালন করেছিল বর্ষা। আমার চারিপাশে স্বপ্নের মতো পরপর ঘটনাগুলো হয়ে চলেছে। আমার স্বামী আমার ড্রাইভিং লাইসেন্স জোগাড় করে দিল। বলল, এমনিতে তোমাকে নিজে কখনোই গাড়ি চালাতে হবে না, কিন্তু তোমার নিজস্ব স্বাধীন একটা জীবন আছে, তোমার লাইসেন্স থাকা দরকার। এখন বুঝি ওই সব কিছুই না। দেখো নাই আন্তরিকতা। বিকেল হলে সে হঠাৎ উধাও হয়ে গেল। আমি অনেক রাত পর্যন্ত অপেক্ষা করলাম। সে কখন বাড়ি ফিরেছে আমি জানি না। মাঝে মাঝে সে অদৃশ্য হয়ে যায়। সেবার সে 2 দিন বাড়ি আসলো না। ও কোথায় গেছে আপনি জানেন বাবা? আমি শ্বশুরকে জিজ্ঞাসা করলাম। না, ওর তো অনেক দায়িত্ব আছে। গেছে হয়তো কোথাও, চলে আসবে ঠিক। এই সব তো এই বাড়িতে নর্মাল বৌমা, তুমি চিন্তা করো না। আমার এই সব খুব অদ্ভুত লাগতো। একদিন শুনলাম আনন্দ আমেরিকা গেছে। আমাদের সুহাগ রাত হয়নি। আমাকে সাথে নিয়ে যাওয়া তো দূর, জানানোর প্রয়োজন বোধ করলো না ও। সেটা আমার প্রথম আঘাত, মোহভঙ্গের শুরু। একদিন শ্বশুরমশাই আমার কাছে আসলেন। বৌমা, সেদিন আমি স্কুলের অনুষ্ঠানে দেখেছিলাম তুমি ভীষণ সাবলীলভাবে গুছিয়ে কথা বলতে পারো। এটা তোমার জন্মজাত প্রতিভা। তুমি যদি সেটা একটু আমার জন্য কাজে লাগাতে পারো। আচ্ছা বাবা, কি করতে হবে আমাকে? আমি হেসে বললাম, 4 মাসের মধ্যে বিধানসভার ভোট আসছে মা। তুমি হয়তো জানো না, এখন রাজ্যে যে পার্টি শাসন চালাচ্ছে, আমি নাগপুর জেলায় তাদের সভাপতি। আমি চাই তুমি আমার বক্তৃতাগুলো লেখো। উনি বললেন। আমি অবাক। এই কারণে আগারওয়াল আমাকে তার ছেলের বউ করে নিয়ে এসেছেন? না না, তোমাকে চিন্তা করতে হবে না বৌমা। আমার সেক্রেটারি সত্যপ্রকাশ সব পয়েন্টস বুঝিয়ে দেবে তোমাকে। তারপর আমাকে বাধ্য হয়ে শ্বশুর মশাইয়ের বক্তৃতা লিখতে হলো। কয়েকবার আমাকেও বক্তৃতা দিতে হয়েছে। তারপর হঠাৎ একদিন আমাকে পার্টির মহিলা শাখার সভাপতি ঘোষণা করা হলো, আমার মতামত না জেনেই। সেটা আমার জন্য দ্বিতীয় আঘাত। আমি অনেক বললাম আমি রাজনীতি বুঝি না, আমার রাজনীতিতে কোনো আগ্রহ নেই, কিন্তু আমার কথা কে শোনে? স্বামী। আমি তো তাকে চিনিই না। আমরা যেন 2 মরুর প্রাণী। আমি মানসিক চাপে ভুগছি, কি করি বুঝে পাচ্ছি না। মন্দা দিদি ক্ষণিকের জন্য স্বামীর দিকে তাকালো। তোমার ভালো লাগছে না মন্দা? তাহলে আর বলতে হবে না। সুনীল দাদা মাথা নেড়ে বলল, না, আজ আমি সব বলবো। মন্দা দিদির জেদ যেন আরও চেপে গেছে। সেদিন বাড়িতে কেউ ছিল না। মানসিক চাপের জন্য আজকাল ভালো ঘুম হয় না আমার। মাথা ভার হয়ে রয়েছে, মাথা ব্যথা, অবসাদ লাগছে। দিদি বোধহয় তোমার শরীরটা ভালো নেই। তুমি মনে হয় এই বিয়েতে সুখী নও। বর্ষা আমার পাশে এসে বসল। এই কয়েকদিনের মধ্যে আমার বেশ ভাব হয়ে গেছে বর্ষার সাথে। কি করে সুখী হব বর্ষা? আমি একটি সাধারণ মেয়ে। আমার ঘর, আমার স্বামী, আমার সংসারে এই আমার জীবন। আমার স্বামী কেন যে আমার কাছ থেকে ছুটে বেড়ায়? 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের ফুলসজ্জা পর্যন্ত হয়নি। আমি বললাম, তুমি সাধাসিধা মেয়ে, তাই তোমাকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছে এরা। তুমি তো এদের আসল চেহারা জানো না। আবার ফুলসজ্জা, সেটা তো কোনোদিনই হবে না। বর্ষা বলল, মানে? আমি যেন আকাশ থেকে পড়লাম। আপনাকে নিশ্চয়ই এরা বলেনি আনন্দের সে ক্ষমতাই নেই? আমার মুখ হা হয়ে গেল। বলে কি? এরা তোমাকে ব্যবহার করছে। আমার তো ভয় হয় এরা না জানে বংশের উত্তরাধিকারী পাওয়ার জন্য কিভাবে ব্যবহার করবে তোমাকে। তোমার স্বামী তো তোমাকে সন্তান দিতে পারবে না। বর্ষা চিন্তিত কণ্ঠে বলল, আমার তাও বিশ্বাস করতে ইচ্ছে হয় না। বাবা আমার সাথে তো বাবার মতোই ব্যবহার করেন। আমি শিশু বয়সে আমার বাবাকে হারিয়েছি।
আমি আমার শ্বশুরের মাঝে আমার বাবাকে খুঁজতে চেষ্টা করি, যদিও আনন্দকে বোঝা দেয়। কেন যে সে পালিয়ে বেড়ায় আমি জানি না, কিন্তু আপাত দৃষ্টিতে সে আমার সাথে নর্মাল ব্যবহার করত। সেদিন শনিবার রাত 8টা বাজে। আনন্দ রান্নার মেয়েকে খাবার দিতে বলল, তুমিও আমার সাথে বসে পড়ো। আমি খুশি, যাক ও আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে না। খাওয়ার পরে আমি বাথরুমে গেছি। বেরিয়ে দেখি ও চলে গেছে। আমাকে বলে গেল না। আমি ভাবছি, রান্নার লোক টেবিল গুছিয়ে আমাকে সেলাম ঠুকে চলে গেল। তুমি জানো তোমার স্বামী কোথায় গেছে? বর্ষা তখনই ঘরে ঢুকলো। কোথায়? মিঙ্ক ক্লাব, আজ সেখানে স্ট্রিপটিজ হয়। সেটা আবার কি? তারপর বর্ষা আমাকে জানালো, স্ট্রিপটিজ একরকম অশ্লীল নাচ, যাতে উদ্দাম বাজনার তালে তালে নর্তকী এক এক করে নিজের কাপড় খুলে ফেলে, আর শেষ থাপের সাথে তার শরীরের শেষ বস্ত্রটি খসে পড়ে। ড্রাগ আর মদের নেশায় মত্ত ছেলেরা ছুটে যায়, কিন্তু ক্লাবে কিছু সন্ডা মার্কা বাউন্সার, অর্থাৎ একটি ক্লাব, পাব, ডিস্কো ইত্যাদিতে নিযুক্ত একজন ব্যক্তি, যে মাতাল বা ঝামেলাকারীদের বের করে দিতে এবং অবাঞ্ছিত বিবেচিত ব্যক্তিদের প্রবেশ বন্ধ করতে সাহায্য করে, তারা সবাইকে আটকে দেয়। বড় লোকেদের লালসা মেটাবার জায়গা হচ্ছে মিঙ্ক ক্লাব। অনেকবার রেড হয়েছে সেখানে। ড্রাগ, জুয়া, মাদক দ্রব্যের আড্ডা। আমি ওখানে যাব। আমি চোয়াল শক্ত করে উঠে দাঁড়ালাম। সাবধানে যেও, বাউন্সার তোমাকে ঢুকতে দেবে না। তুমি বলবে তুমি আনন্দ সাহেবের সাথে দেখা করতে এসেছো। ওরা আনন্দকে চেনে, ওরা তোমাকে ভেতরে যেতে দেবে। অল দ্য বেস্ট, বর্ষা বলল। আজ ভাবি, সেদিন অত মনের জোর, অত আত্মবিশ্বাস কোথা থেকে এসেছিল আমার। আমার জেদ চেপে গিয়েছিল। আপনি ভেতরে যেতে পারবেন না ম্যাডাম। বাউন্সার আমার পথ অবরোধ করল। আমি আনন্দ সাহেবের স্ত্রী। বাড়িতে এমার্জেন্সি হয়েছে, তাই আমি এসেছি। আমাকে প্লিজ ওনার সাথে দেখা করতে দিন না দাদা। আমি অনুনয়ের সুরে বললাম। জানি না সেদিন ওই রকম ব্যবহারিকতা আর উপস্থিত বুদ্ধি কোথা থেকে চলে এসেছিল আমার। লোকটার সাথে অত সম্মান দিয়ে আগে বোধ হয় কেউ কথা বলেনি। সে সেলাম ঠুকে দরজা খুলে দিল। ভেতরে চড়া স্বরে বাজনা বাজছে, তার সাথে বিশ্রী নাচ। নর্তকী সবে মাত্র তার সোনালি গাউনটা ত্যাগ করেছে। ইতিমধ্যে অনেকগুলো চোখ আমার দিকে ঘুরে গেছে। নর্তকী হঠাৎ থমকে গেছে। একজন ভদ্রমহিলা কখনো সেই কুখ্যাত ক্লাবে আসেনি। আনন্দের আমার ওপর নজর পড়েছে। সে ছুটে আমার কাছে চলে আসলো। তুমি এখানে আসলে কেন? কেন? তুমি যেখানে যেতে পারো, আমিও সেখানে অবশ্যই যেতে পারি। আমি আনন্দ আগারওয়ালের স্ত্রী। ততক্ষণে আনন্দ আমাকে নিয়ে তার গাড়ির কাছে চলে এসেছে। বসো। আমি বুঝতে পারছি না তোমার সমস্যাটা কিসের। আনন্দ গাড়ি চালাচ্ছিল। আমার গাড়ির ড্রাইভারকে সে পাঠিয়ে দিয়েছে। আমরা তোমাকে সম্মান দিয়েছি। আগরওয়াল পরিবারের বউ তুমি। প্রচুর ধন, ঐশ্বর্য, সুখ, স্বাচ্ছন্দ্য। আর কি চাও তুমি? তুমি আমাকে একা শান্তিতে থাকতে দিতে চাও না কেন? আনন্দের মেজাজের পারদ চড়তে আরম্ভ করেছে। তুমি আমাকে একা রাখার জন্য বিয়ে করে নিয়ে এসেছো। তুমি জানো না একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে কি চায়? আর সুখ, তোমার সোনাদানায় কি সব সুখ আছে? তুমি আমাকে কাছে নাও না। কি লুকাতে চাও তুমি? আমি তার চোখে চোখ দিয়ে প্রশ্ন করলাম। বাজে বকো না। কে তোমাকে এইসব বাজে বাজে কথা বলেছে? আনন্দ চাপা গর্জন করে উঠল। আমি কি ঘাসে মুখ দিয়ে চলি? আমি কি বুঝি না? আমি তোমার মেডিকেল রিপোর্ট দেখেছি। আমি বর্ষার নাম করতে চাইনি। তুমি যা খুশি ভেবে নাও, আমাকে শান্তিতে থাকতে দাও। ইতিমধ্যে আমরা বাড়ি পৌঁছে গিয়েছি। আনন্দ সোজা বাথরুমে ঢুকে গেল। জামা কাপড় পাল্টে সে গেস্ট রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সেদিন সারা রাত আমার ঘুমই আসলো না। আমি ভাবছি কি করব আমি? পিসির কাছে ফিরে যাব? কি বলবো পিসিকে? বলবো তোমার জামাই নপুংসক, ওরা আমাকে রাজনীতির বড়ে হিসেবে ব্যবহার করছে। পিসি আমার পেছনে তার জীবন উৎসর্গ করছে। পিসি কি এই আঘাত সহ্য করতে পারবে? ক্ষোভ, দুঃখ, রাগ, অশান্তির মধ্যে দিয়ে আমার দিনগুলো কাটছে। সেদিন আমি বাড়িতে একা ছিলাম। সন্ধ্যাবেলা আমি নিজের ঘরে বসে বসে ভাবছি কি করা যায়। পিসিকে ফোন করি, যদি ওরা আমার ফোন ট্যাপ করে। তারপর ভাবলাম নিজের মোবাইলে সব কিছু রেকর্ড করে সেটা পাসওয়ার্ড লক করে রাখি, তারপর সেটা অন্য কোথাও সরিয়ে রাখব। আমি আমার ফোনে রেকর্ডার অন করলাম।
হঠাৎ দরজায় আওয়াজ হওয়ায় আমি ঘুরে তাকালাম। দেখে ক্ষণিকের জন্য আমি কেঁপে উঠেছিলাম। দরজায় মদের গ্লাস হাতে মদ্যপ অবস্থায় আমার শ্বশুর দাঁড়িয়ে আছে। জড়ানো গলায় বলল, ভয় পেও না, আমি শুধুমাত্র তোমাকে সঙ্গ দিতে এসেছি। ভয়ঙ্কর কামুক দৃষ্টিতে আমার দিকে তাকাতে তাকাতে সে আমার কাছে এসে বসল। মুখে উৎকট মদের গন্ধ। আমি ছিটকে সরে দাঁড়ালাম। দেখলাম সে আমার পথ আটকে দাঁড়িয়ে বিশ্রীভাবে হাসছে। শুনলাম তুমি আমার ছেলের ওপরে রেগে আছো, কারণ সে তোমাকে সন্তুষ্ট করতে পারে না। হ্যাঁ, ওর একটু খামতি আছে, তাতে কি হয়েছে? আমি তোমাকে সন্তুষ্ট করব? না না, এতে লজ্জার কি আছে? কেউ ঘুণাক্ষরেও জানতে পারবে না। দাঁত বের করে সে আমার দিকে এগিয়ে আসছে। সে যেন সাক্ষাৎ নরপিশাচ। জানি না সেই মুহূর্তে আমার মধ্যে অত সাহস কোথা থেকে চলে এসেছিল। আমি চকিতে সরে গিয়ে ওর নাকে সজোরে ঘুষি চালালাম। ও কাটা গাছের মতো মেঝেতে পড়ে গেল। আমি ছুটে ঘর থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে সোজা রাস্তায়। যখন পিসির কাছে বাড়ি পৌঁছলাম তখন রাত 10টা বেজে গেছে। আমার মুখ দেখেই পিসি বুঝে গেছেন সাংঘাতিক কিছু একটা ঘটে গেছে আমার সাথে। পিসি একটাও প্রশ্ন করলেন না। আয় মা, ভেতরে আয়। পিসি আমাকে হাত ধরে ভেতরে নিয়ে গেলেন। গরম জলে আমার হাত পা মুছিয়ে দিলেন, নতুন জামাকাপড় বের করে দিলেন। আমি বাথরুমে ঢুকে গেলাম। আমি বাথরুম থেকে বেরোতে এক প্রকার জোর করেই আমাকে গরম দুধ খাওয়ালেন। নিজের ঘরে নিয়ে আমাকে বিছানায় শুয়ে দিলেন। বিয়ের আগে আমি পিসির সাথে শুতাম। ক্লান্তি আর উত্তেজনায় আমি কাহিল হয়ে পড়েছিলাম। প্রায় 5 কিলোমিটার রাস্তা আমি দৌড়ে এসেছিলাম। সকালে অনেক বেলা করে আমি ঘুম থেকে উঠেছিলাম। পিসি সারা রাত আমার মাথার কাছে বসেছিলেন। হয়তো তখনই একটু তন্দ্রা এসেছে। আমি উঠে মুখ ধুচ্ছি, পিসি ছুটে আসলেন। পিসি একটা প্রশ্ন করেনি আমাকে। পিসি নিত্য নৈমিত্তিকভাবে চা বানালেন, জল খাবার বানালেন, পরম স্নেহে আমাকে নিজের হাতে খাওয়ালেন। দুপুরে কি রান্না হবে সে নিয়ে টুকটাক পরামর্শ নিলেন আমার কাছে। পিসি নিজের স্কুলে ফোনে জানিয়ে দিয়েছিলেন তিনি আজ স্কুল যেতে পারবেন না। একসময় আমি সব ঘটনা পিসিকে জানালাম। আমি ওই বাড়িতে থাকতে পারবো না পিসিমা, আমি বললাম। প্রশ্নই ওঠে না। কিন্তু আমরা চুপ থাকবো না, ভয়ও পাবো না। ওরা যতই বড়লোক হোক, যতই শক্তিশালী হোক, ক্ষমতাবান হোক, আমাদের কাছে সত্যের শক্তি আছে। পিসি আমাকে সাহস দিলেন। পিসি আমাকে নিয়ে নাগপুরের পুলিশ কমিশনারের সাথে দেখা করতে গেল। পুলিশ কমিশনার অর্জুন মেসরাম পিসির প্রিয় ছাত্র ছিলেন। পিসি তাকে পড়িয়েছিলেন। তার স্কুল কলেজের শিক্ষা দীক্ষার সমস্ত খরচ পিসি দিয়েছিলেন। অর্জুনের বাবা পিসির স্কুলে চাপরাশি ছিলেন। কমিশনার অর্জুন এগিয়ে এসে পিসির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। পিসির সমস্ত ঘটনা তাকে বললেন। তোমাকে ওই লোকটাকে উচিত শিক্ষা দিতে হবে বাবা, এটা মেনে নেওয়া যায় না। ওর এত বড় সাহস! এ তো সোজাসুজি মোলেস্টেশনের কেস, IPS 354 কেস, জামিন অযোগ্য কেস। আমি ছাড়ব না ওকে। অর্জুনের মুখ রাগে লাল হয়ে উঠেছে। ওকে ছাড়াও উচিত না, কিন্তু আমার চিন্তা হচ্ছে মন্দারের জন্য। এর জীবনটা তো শেষ করে দিয়েছে। ওই রকম লোকের না জানি কত পোষা গুন্ডা বদমাইশ আছে। ও যদি আমার মেয়েটাকে কিছু ক্ষতি করে, ওর ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। ওর কি দোষ বল? পিসি চিন্তা প্রকাশ করলেন। আপনি ওইসব নিয়ে একদম চিন্তা করবেন না মা, আমি সাদা পোশাকে পাহারার ব্যবস্থা করছি। আনন্দকে আগে আমরা ধরেছিলাম, মিং ক্লাবের রেডে সে ধরা পড়েছিল, কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দিতে হয়েছিল। আজকেই আমার হাতে প্রমাণ এসেছে। লক্ষ্মীপ্রসাদ আগরওয়াল নাগপুরে মাদকদ্রব্যের ব্যবসার কিংপিন। ওকে আমরা ছাড়ব না। অর্জুন বললেন, হ্যাঁ তুমি ব্যবস্থা করো, আমি গিয়ে একটু ঝাল ছেড়ে আসি। তুমি না হয় আমার সাথে একজন পুলিশ পাঠিয়ে দাও। পুলিশ কমিশনার সাথে সাথে একজন সাহসী পুলিশ ইন্সপেক্টরকে আমাদের সাথে রওনা করে দিলেন। পিসি আমাকে প্রথমে বাড়ি পৌঁছে দিলেন। আমরা দেখলাম অর্জুন দাদা আমাদের বাড়ির চারিদিকে সাদা পোশাকের পুলিশ মোতায়েন করেছেন। পিসি ইন্সপেক্টর নিয়ে আগরওয়ালের অফিসে চলে গেলেন। আমি আগরওয়াল সাহেবের সাথে এখন দেখা করতে চাই। পিসিকে সবাই চেনেন, তাই পিসিকে সঙ্গে সঙ্গে আগরওয়ালের অফিসে পাঠানো হলো। এ কি ম্যাডাম, আপনি পুলিশ নিয়ে এসেছেন? আগরওয়াল পিসিকে দেখে অসন্তুষ্ট কণ্ঠে বলল। সে আগেই জেনেছে পিসি পুলিশ ইন্সপেক্টরকে সাথে নিয়ে এসেছেন। আপনি জানেন না আপনি কি করেছেন? কি করেছি আমি?
কোনো প্রমাণ আছে আপনার কাছে? আগরওয়াল নির্লজ্জের মতো কুটিল হাসি হেসে বলল, প্রমাণ? আপনার কপাল খারাপ মিস্টার আগরওয়াল। গতকাল আপনি যখন ওই জঘন্য কাজটি করতে আমার মেয়ের ঘরে ঢুকেছিলেন, ও তখন তার ফোনে রেকর্ডার খুলে তার নিজের মনের কথা রেকর্ড করতে চাইছিল। আপনার সব কুকর্ম, ওই সব অশ্লীল কথা রেকর্ড হয়ে গেছে। ওই রেকর্ডিং সঠিক জায়গায় পৌঁছে গেছে। আপনার সব মুখোশ খুলে গেছে আগরওয়াল। আমি ভাবতে পারিনি আপনি আমার মেয়েকে নিয়ে ওই রকম জঘন্য প্ল্যান করেছিলেন। আমার মেয়েকে আপনার রাজনীতির খেলার বরে বানাতে চেয়েছিলেন। ও কি আপনার খেলার পুতুল, নাকি আগরওয়াল প্যালেসের শোপিস? ভালো হবে আপনি এই ডিভোর্স পেপারে আপনার নপুংসক ছেলের সই নিয়ে আমার কাছে পাঠিয়ে দেবেন, আর আমার মেয়ের সব জিনিসপত্র। ডিভোর্স পেপার আগরওয়ালের সামনে ছুঁড়ে দিয়ে পিসি ছুটে আগরওয়ালের বাড়ি থেকে বেরিয়ে গেলেন। আগরওয়ালের সেক্রেটারি এসে খবরটা আগরওয়ালকে দেয়। তার আগে পিসি পুলিশের সাথে রওনা হয়ে গেছেন। লক্ষ্মীপ্রসাদ আগরওয়াল সেদিন শহর ছেড়ে পালাবার চেষ্টা করেছিল, পারেনি। এয়ারপোর্ট পুলিশ সেদিন তাকে নাগপুর এয়ারপোর্টে আটক করেছিল। পুলিশের গাড়ি তাকে তুলে নিয়ে তার বাড়ির দিকে ফিরে চলল। বাড়ি পৌঁছে সে যেই মাত্র ঘরে ঢুকেছে, সেক্রেটারি এসে তার কানে কানে কিছু জানালো। শুনে আগরওয়ালের মুখ কাগজের মতো সাদা হয়ে উঠল। পুলিশ কমিশনার অর্জুন তখনই এসে পৌঁছেছেন। তুমি খবর পেয়ে গেছো নিশ্চয়ই আগরওয়াল? তোমার খেলা শেষ। তোমার অগ্রিম জামিনের আর্জি খারিজ হয়ে গেছে। চুপচাপ ভেতরে চলো। দুজন পুলিশ আগরওয়ালের হাত শক্ত করে চেপে ধরেছে। আমি নির্দোষ কমিশনার সাহেব। প্রিন্সিপাল ম্যাডামের ভুল বোঝাবুঝি হয়েছে। মন্দা আমার ছেলের বউ, আমার মেয়ের মতো। আমিও ওর সাথে কোনো অন্যায় কাজ করতে পারি? আগরওয়াল হাত জোর করে পুলিশ কমিশনারের পেছন পেছন চলল। কোনো লাভ নেই আগরওয়াল, আমি সব জেনে নিয়েছি। নাও এবার এই কাগজটাতে তোমার ছেলের সাইন নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ স্যার, আনছি, এক্ষুনি আনছি, সদল বলে। পুলিশকে আসতে দেখে আনন্দ ঘাবড়িয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল। নে, এটাতে চটপট সাইন কর। আগরওয়াল এগিয়ে গিয়ে বলল, ডিভোর্স? বাবা, তর্ক নয়, তাড়াতাড়ি সাইন কর। আনন্দ ইতিমধ্যে বাবার কুকর্মের কথা সব জেনেছে। সে দেখল পুলিশ তাদের বাড়িটা ঘিরে ফেলেছে। সে নীরবে ডিভোর্স পেপার সাইন করে দিল। এবার বিয়ের যা যা জিনিসপত্র আছে সব নিয়ে এসো। আনন্দ দুটো বড় সুটকেসে আমার সব জিনিস নিয়ে আসলো। সেদিন পুলিশের তল্লাশিতে আগরওয়ালের বাড়িতে গোপন তলঘর পুলিশ আবিষ্কার করেছিল। সেখানে অনেক মাদক দ্রব্য, অস্ত্রশস্ত্রের সম্ভার পুলিশ বাজেয়াপ্ত করেছিল। পুলিশ লক্ষ্মীপ্রসাদ আগরওয়ালকে গ্রেপ্তার করে নিয়ে চলল। পুলিশ তার বিরুদ্ধে আইপিএস ধারা 354 ছাড়া আরও অনেক গুরুতর আরোপ দাখিল করেছিল। আগরওয়ালের 7 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিল। আমার জীবনের এক ভয়ানক অধ্যায় শেষ হলো। আমাদের সমাজের সবথেকে বড় অপমানজনক বৈশিষ্ট্য হচ্ছে আমাদের মধ্যে কারো প্রতি কোনো সহানুভূতি, কোনো সহমর্মিতার ভাব নেই। বড়ই নিষ্ঠুর আমাদের সমাজ। রামচন্দ্রের যুগ থেকে আমাদের সমাজ পরনিন্দা পরচর্চার পাশবিক আনন্দে লিপ্ত হয়েছে। আমাকেও প্রচুর বিদ্রূপ, প্রচুর কটূক্তি শুনতে হয়েছে। মন্দা দিদি মাথা নিচু করে বসে রয়েছে। আমরাও ভেবে পাচ্ছি না কি বলবো, কি করব। একটা দিনের ঘটনা বলছি। মন্দা দিদি আবার বলতে শুরু করলো। সেদিন বিকেলে পাড়ার সব মহিলারা জড়ো হয়ে হেসে হেসে আমার দুর্গতি নিয়ে হাসাহাসি করছে। তাদের স্বামীরা নিজ নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে দাঁত বের করে সেই সব মুখরোচক আলোচনা উপভোগ করছে। তখনই তোমার মা সেখানে এসে পৌঁছলো। মন্দা দিদি আমার মায়ের দিকে তাকালো। উনি তৎক্ষণাৎ রুদ্রমূর্তি ধারণ করলেন। তোমাদের লজ্জা করে না? কোথায় এই মেয়েটার প্রতি সহানুভূতি দেখাবে তা না, তোমরা ওকে নিয়ে মজা করছো? তোমাদের মনুষ্যত্ববোধ কি একেবারে হারিয়ে গেছে? মন্দা আমাদের মেয়ের মতো। ওর সাথে যা হয়েছে সেটা যদি তোমাদের মেয়ের সাথে হতো? এই নিষ্পাপ মেয়েটার মা বাবা নেই। কোথায় তাকে সবাই বুকে করে নেবে, তোমরা তাকে নিয়ে মজা করছো? ছি, তোমরা কি মানুষ? একজন মহিলা কিছু বলতে যাবে, বড় মা হুঙ্কার দিয়ে উঠলেন, চুপ,
খবরদার। আর তোমরা নিজেদের বউকে আটকাবার জায়গায় দাঁত বের করে হাসছো। খবরদার, কেউ যদি দাঁত বের করেছো তোমাদের মুখ আমি ভেঙে দেব, ছোট লোক জানোয়ার। ঝপাঝপ সব দরজা বন্ধ হয়ে গেল। তারপর অন্তত এনার সামনে কেউ মুখ খুলবার সাহস করেনি। মন্দা দিদি এগিয়ে এসে আমার মাকে প্রণাম করল। সুনীল দাদাও তার মাসিমাকে প্রণাম করে বলল, সত্যি মাসি, আজ যদি আমরা সুখে শান্তিতে আনন্দে আছি, মাথা উঁচু করে সম্মানের সাথে সমাজে বাস করতে পারছি, সেটা শুধুমাত্র আপনার জন্য। তারপর অনেকদিন আমি অবসাদগ্রস্ত ছিলাম। মন্দা দিদি আবার বলতে শুরু করলো, আমাদের বাড়িতে আর শনিবারের আসর হয় না, পাড়ার কেউ আমাদের সাথে কথা বলে না। তোমার সুনীল দাদা তো আমার বিয়ের পর থেকেই নিজেকে গুটিয়ে নিয়েছিল। যখন মেডিকেল কলেজে পড়ছিল তোমাদের পাশের বাড়িতে তার মাসির কাছে থাকতো। সে হনুমাননগরে বাসা ভাড়া নিয়ে থাকতে আরম্ভ করেছিল। 3 মাস আমি ঘর থেকেই বেরোইনি। পিসি কত বোঝাতো। তারপর বড় মা, আপনি বোধহয় পিসিকে পরামর্শ দিয়েছিলেন মানসিক চিকিৎসককে দেখাতে। পরের বছর থেকে আমি আবার কলেজ যেতে আরম্ভ করলাম। একদিন কলেজের শেষে আমি বাড়ি ফেরবার জন্য বাস স্টপে দাঁড়িয়ে আছি। 1 ঘন্টা হয়ে গেল, বাস আর আসে না। আমার আশ্চর্য লাগলো, বাস স্টপে আমাকে ছাড়া কেউ নেই। ধারে কাছে রিক্সা, অটো কিছুই নেই। পরে জেনেছিলাম বাসের ধর্মঘট হয়েছিল। হঠাৎ দেখলাম ও সেখান দিয়ে যাচ্ছে। আমাকে দেখে ও তার স্কুটার দাঁড় করালো। ওই আমাকে জানালো বাসের স্ট্রাইক। ও আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দিল। ওর চেয়ে ভালো প্রস্তাব আর কি হতে পারে। আমার বেশ খিদে পেয়েছে, তোমারও নিশ্চয়ই খিদে পেয়েছে। মুখটা শুকিয়ে গেছে, ও বলল। খিদে সত্যি আমার পেয়েছিল, আর অতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা বেশ জাগার দিয়ে উঠেছিল। কিন্তু আমার বলতে সংকোচ হচ্ছিল। সংকোচ করো না মন্দা, আমি তো তোমার বন্ধু। ওর ওই কথায় এতই আন্তরিকতা ছিল যে আমি অস্বীকার করতে পারিনি। আমি সম্মতি জানানোয় ও আমাকে নিয়ে পঞ্চশীল টকিজের কাছে কফি হাউসে নিয়ে গেল। চায়ের সাথে আমার পছন্দের খাবার অর্ডার করলো। ও মুখে কম কথা বলে, কিন্তু ওর চোখ দুটি কথা বলে বেশি। জীবনে যত আঘাত আমি পেয়েছিলাম, ওর কথাগুলো তার সকল বেদনা ঘুচিয়ে দেয়। আমি ভালোবাসা আন্তরিকতার কাঙাল ছিলাম, ও আমাকে ভরিয়ে দিয়েছে। তারপর কলেজের শেষে আমি যখনই বাস স্টপে আসি, প্রায় দেখি সে তার স্কুটার নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখতেই ওর মুখ উজ্জ্বল হয়ে উঠত। মন্দা দিদি স্বামীর দিকে অপাঙ্গে তাকালো। সুনীল দাদা হাসছে। ওকে দেখে আমার বুক ধড়াস করে উঠত, শ্বাস চঞ্চল হয়ে উঠত। আমরা কফি হাউসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করতাম। আমাদের একটা নির্দিষ্ট টেবিল ছিল। ওখানকার বেয়ারাগুলো আমাদের চিনে গিয়েছিল। প্রতিদিন পিসিকে বলার জন্য নতুন নতুন অজুহাত আমার তৈরি থাকতো। পিসি বুঝতো, কিন্তু কখনো কিছু জিজ্ঞাসা করতো না। আমার চোখ মুখ পাল্টে গেছে। মুখে চিরস্থায়ী বিষাদের ছায়া মুছে গেছে। মুখে আনন্দের আলো ফুটে উঠেছে, চোখে স্বপ্ন ভাসছে। পিসি আমাকে ছোটবেলা থেকে বুকে করে মানুষ করেছে। ওই ভয়াবহ ঘটনার পরেই পিসি আমার অন্তরঙ্গ বন্ধু হয়ে উঠেছিল। আচ্ছা মামনি, তুই সুনীলকে বলিস না কেন ও যেন আমাদের বাড়িতে আবার আসুক, আমরা আবার শনিবারের আসর শুরু করি। আমার তো ছেলেটাকে বেশ লাগে, তোর লাগে না? একদিন হঠাৎই পিসি বলল, অর্থাৎ পিসি আমাদের ব্যাপারে, আমাদের মেলামেশা, আমাদের সম্পর্কের ব্যাপারে সব জানে। আমার মুখ লজ্জায় রাঙা হয়ে উঠেছিল। লজ্জার কিছু নেই মা, সুনীল ভালো ছেলে, ও তোকে সারা জীবন সুখে শান্তিতে রাখবে, পিসি আশ্বাস দিল। সুনীল তারপর থেকে আবার শনিবারের আসরে যোগ দিয়েছে। এইভাবে কয়েক মাস চলল। সোম থেকে শুক্রবার কফি হাউসে আমাদের অভিসার চলে, আর শনিবার সন্ধ্যায়ও আমাদের বাড়িতে চলে আসে। একদিন হঠাৎই কফি হাউসে ও সবার সামনে আমাকে বিয়ের প্রস্তাব দিল। আমি একেবারে বোবা হয়ে গেছি। অনেক কষ্টে মাথা নেড়ে আমি সায় দিলাম। দৈবক্রমে সেদিন শনিবার। সেদিন আমরা দুজনে একসাথে বাড়ি আসলাম। পিসি ওর জন্য চা নিয়ে আসলো। ও হঠাৎ চায়ের কাপ টেবিলে রেখে বলল, পিসিমা, আমি মন্দাকিনীকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। মন্দাও রাজি, কিন্তু আমরা আপনার আশীর্বাদ নিয়ে আমাদের নতুন জীবন শুরু করতে চাই। আমরা দুজনে একত্রে পিসিকে প্রণাম করলাম। এ তো খুব ভালো কথা বাবা, কিন্তু তুমি তোর সম্বন্ধে সব কিছুই জানো।
তোমার পরিবার, আত্মীয় স্বজন কি এই সম্পর্ক মেনে নেবে? পিসি আশঙ্কা প্রকাশ করল। আমার মা বাবা কেউ নেই পিসিমা, আর অন্য আত্মীয়রা কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু এসে যায় না। ওকে ছাড়া কেউ নেই আমার, আর কারোর দরকার নেই। হ্যাঁ, আমি ওর সম্বন্ধে সব কিছু জানি। ও সাহসের সাথে যেভাবে সিচুয়েশনের সাথে লড়াই করেছে আমি তাতে মুগ্ধ। আপনিও যেভাবে ঘটনার প্রতিকার করেছেন, অপরাধীকে সাজা দেওয়া করেছেন, সেটাও দৃষ্টান্তমূলক। নইলে বেশিরভাগ কেসে মেয়ের বাড়ির লোকজন ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। সেদিন আমরা দুজনেই ওর সাবলীল ভঙ্গিতে, ওর বিচক্ষণতায় অভিভূত। বেঁচে থাকো বাবা, আজ মন্দাকে নিয়ে নিশ্চিন্ত হলাম। পিসি আমাদের দুজনকে জড়িয়ে ধরলেন। আর কি, শীঘ্রই আমাদের বিয়ে হয়ে গেল। নিয়তি সংসারের সমস্ত সুখ আমার আঁচলে ঢেলে দিয়েছে। মন্দা দিদি দু চোখ জলে ভরে উঠেছে। সুনীল দাদা মন্দা দিদিকে কাছে টেনে নিল। তুমি আমাকে পূর্ণ করেছ মন্দা। সত্যি এ যেন রূপকথা। লেখা বলে উঠল। সেদিন অনেক রাত পর্যন্ত সুনীল দাদার বাড়িতে আসর জমেছিল। এ অনেক বছর আগের ঘটনা। অনেক দিন পরে গত বছর আমার ভাইয়ের ছেলের বিয়েতে যোগ দিতে নাগপুর গিয়েছিলাম। আমার মা বাবা কয়েক বছর আগে গত হয়েছেন। সেবার সুনীল দাদা মন্দা দিদির সাথে দেখা হয়েছিল। দুজনের একটি মেয়ে, একটি ছেলে। মেয়ে বড়, সে বাবার পথ অবলম্বন করেছে। সে নাগপুর মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। ছেলের ইচ্ছে সে ইঞ্জিনিয়ার হবে। সে এখন 11 ক্লাসে পড়ছে। সুনীল আর মন্দার সুখের সংসার, একটা পরিপূর্ণ জীবন দুজন ভোগ করছে। গল্পটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেমন লাগলো আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।